বাংলাদেশের ট্রফি জয়ের আক্ষেপ ঘুচাতে চান মেহেদী মিরাজ, প্রস্তুত অধিনায়কত্বের দায়িত্ব নিতে। তো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। ঢাকা লিগে টানা চতুর্থ জয় মোহামেডান আবাহনীর, দ্বিতীয় হারে পিছিয়ে পড়ল লেজেন্ডস অফ রূপগঞ্জ। হামজাকে বরণ করে নিতে ব্যস্ততা ফুটবল ফেডারেশনে, দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ। আমরা না পারলেও বাংলাদেশকে ট্রফি এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। নিজেদের অভিজ্ঞ দাবি করে কোনো অজুহাত না দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার কণ্ঠে। 2027 বিশ্বকাপকে ঘিরে বিসিবির পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককে পারফর্ম করতে হবে বলেও মনে করেন মিরাজ। অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করার ইঙ্গিত তার কণ্ঠে। ফ্যান্টাস্টিক ফাইভ এখন অতীত। মুশফিক মাহমুদুল্লাহদের অবসরের মধ্য দিয়ে শেষ হলো একটা প্রজন্মের। বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, তবে পারেননি বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এনে দিতে। পরের প্রজন্মের মেহেদী মিরাজ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও খেলে ফেলেছেন অন্তত এক দশক। সাকিব তামিমদের জায়গা নেওয়া হয়তো কঠিন, তবে বড় স্বপ্ন দেখালেন মিরাজ। তো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনো একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর আলোচনায় 2027 বিশ্বকাপ। বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বারবার তুলে ধরছেন পরিকল্পনা। মাঠে যারা বাস্তবায়ন করবেন তারা কিভাবে দেখছেন? 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি। এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। যাদেরকে ঘিরে নতুন আশা বুনছে বাংলাদেশ, তাদের অন্যতম মেহেদী মিরাজ। বয়স ভিত্তিক পর্যায় থেকে অধিনায়ক হিসাবে তার নাম চলে আসে। জাতীয় দলে সেই অর্থে সুযোগ আসেনি। বিসিবি তাকে দায়িত্ব দিলে নিতে আগ্রহী তা বুঝিয়ে দিলেন মিরাজ। আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। জাতীয় দলে এত বছর খেলার পর উইকেট ও অভিজ্ঞতার অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না মেহেদী মিরাজ। এখন সময় বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার। টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে থাকতে পারবেন কি নাজমুল হোসেন শান্ত? এই মুহূর্তে শান্তকে রিপ্লেস করার মতো যোগ্য কাউকে দেখছেন না মিনহাজুল আবেদিন। দ্রুত হেড কোচ চূড়ান্ত করা উচিত বলেও মনে করেন সাবেক অধিনায়ক। টি-20তে আর অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে দলনেতা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তখন এই ফরম্যাটে নাজমুল শান্তর ভবিষ্যৎ কি? নেপথ্যে নাজমুল শান্তর স্ট্রাইক রেট টপ অর্ডারে খেলেও মাত্র 108-এর একটু উপরে। শেষ 20 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটারের। বিপিএলও বেশিরভাগ ম্যাচ সাইড বেঞ্চে কাটিয়েছেন। যে কয়টি খেলেছেন পারফরমেন্স নাজুক। তবুও এই মুহূর্তে নাজমুল শান্তর বদলি চোখে পড়ছে না মিনহাজুল আবেদিনের। এই ফরম্যাটে কিন্তু আমাদের আহামরি কোনো পারফরমেন্স না যে আপনি এখনই রিপ্লেস করে দিবেন, এখনই কাউকে নিয়ে নেবেন, নতুন কাউকে ইনক্লুড করবেন, ওরকম কিন্তু পারফরমেন্স নাই। তো সুতরাং নেক্সট সিজন থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কে খেলবে না খেলবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এখনই শান্তকে অটোমেটিক চয়েস ধরতে নারাজ বিসিবির সাবেক প্রধান নির্বাচক। বরং এনসিএল টি-20 আর পরবর্তী বিপিএল এর পারফরমেন্স মূল্যায়ন করার পরামর্শ মিনহাজুল আবেদিনের। টি-20 ফরম্যাটে আপনি যে কোনো পারফরমেন্সকে যে কোনো সময় ইনক্লুড করা যায়, এটা কিন্তু সমস্যা হয় না, যেহেতু শর্টার ভার্সনের ক্রিকেট। এনসিএল টি-20 এবং বিপিএল এই দুইটা ফরম্যাট দিয়ে মেইন স্কোয়াডটা রেডি করার জন্য যথেষ্ট সময় পাবে সিলেকশন প্যানেল। ফিল সিমন্সের সাথে চুক্তি শেষ। নবায়নে আগ্রহী বিসিবি, যদিও এখনো হেড কোচ নিয়ে আলোচনা শুরু করেনি ক্রিকেট বোর্ড। দেশি কিংবা বিদেশি পরপর 2 বিশ্বকাপ লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হেড কোচ চূড়ান্ত করার পরামর্শ সাবেক অধিনায়কের। দেশীয় কোচকে বিশ্ব আসরে ফিট ক্রিকেটার নিশ্চিতে রোটেশন পদ্ধতিতে দল গড়ার কথা বললেন মিনহাজুল আবেদিন। ফুটবল অঙ্গনে এখন ব্যস্ততা শুধুই হামজা চৌধুরী আর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ঘিরে। আয়োজন নির্বিঘ্ন করার ব্যস্ততা যেমন আছে দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে।
অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে দারুণ কিছুর আশায় লাল সবুজের প্রতিনিধিরা। সেট পিসে বাংলাদেশের দুর্বলতা কারোই নয় অজানা। 25 মার্চ কঠিন পরীক্ষা নেবে ইন্ডিয়া। সেট পিসে প্রতিপক্ষকে কিভাবে আটকে রাখতে হবে কোচরা দিয়েছেন সেই দীক্ষা। আমরা এই সেশনে সেট পিস নিয়ে কাজ করেছি, সবাই বেশ মনোযোগী ছিল। আশা করি ভালো কিছুই হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তাইফকে বেছে নিয়েছে। ভারতকে হারানোর ছক সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে ভালো রেজাল্ট আসবে বলছেন ফুটবলাররা। আমাদের যে নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে, এজন্য আমরা সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি সৌদি ক্যাম্পে। তো আমাদের কোচের যে প্ল্যানিং আছে, আমরা যদি সবাই ওই প্ল্যানিং অনুযায়ী আমরা ভালো করতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করছি আমরা। সিনিয়র জুনিয়র মিলিতভাবে একটা ভালো টিম। আমিও আসলে একজন জুনিয়র হিসাবে, তো আসলে আমি মনে করতেছি সবার সাথে মানিয়ে নেওয়ার, আর আসলে আমরা সবাই খুব অ্যাক্টিভ আছি। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সি গ্রুপে। জামাল ভুঁইয়াদের সঙ্গে এই গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুর আছে। 25 মার্চ প্রায় 3.5 বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। হামজা চৌধুরীকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। 2003 সালের পর শক্তিশালী ভারতকে হারানোর হাতছানি। দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পড়তে পারবো না। এই একটি লাইনে প্রকাশ পায় আক্ষেপের বুকফাটা গল্প। লাইনটির গভীরতা যে অনেক। জার্সিটি পড়তে অপেক্ষা ছিল প্রায় 18 মাসের, কিন্তু সব যখন গুছিয়ে গিয়েছিল ঠিক তখনই আবারও সেই অপয়া ইনজুরির হানা। প্রায় 1.5 বছর পর দলে চান্স পাওয়া নেইমার আবারও বাদ পড়লেন ইনজুরির কারণে। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না এই সুপারস্টার। প্রত্যাবর্তনটি খুব কাছাকাছি মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পড়তে পারবো না। ইনস্টাগ্রাম স্টোরিতে এভাবেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই ফরওয়ার্ড। কথায় আছে, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। নেইমারের হয়েছে সেই দশা। এক ইনজুরি কেড়ে নিয়েছে নেইমারের সব সুখ। প্রায় 1.5 বছর ইনজুরিতে ছিলেন খেলার বাইরে। আল হিলালের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে ওই ইনজুরির কারণেই। তবে চোট থেকে সেরে উঠে যোগ দিয়েছিলেন নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে। ভালোই সময় কাটছিল তার, কিন্তু 2 মার্চ ব্রান্টিগোর বিপক্ষে বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের, যে কারণে অস্বস্তি বোধ করায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। এই ইনজুরি হলো কাল বাদ নেইমার জুনিয়র। এর আগে কোচ দরিবাল জুনিয়র নেইমারকে রেখেছিলেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে, সেখান থেকে পরে ডাকা হয় মূল দলে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নেইমারদের নিয়েই নিজের পরিকল্পনা সাজাচ্ছিলেন সেলেসাও কোচ, কিন্তু বিধিবাম। এই ফরওয়ার্ডের ইনজুরি এলোমেলো করে দিয়েছে তার সাজানো দাবার চাল। নেইমারের ইনজুরির কারণে তাই দরিবালের বিকল্প 18 বছর বয়সী এনরিক। গত কয়েকদিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ আমাদের সকল খেলোয়াড়ের, বিশেষ করে নেইমারের অবস্থা সম্পর্কে আপডেট দিচ্ছে। ইনজুরির আপডেটের পর আমরা নেইমারের বদলি হিসেবে রিয়াল মাদ্রিদের এনরিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনজুরি নিয়ে এই সুপারস্টারও নেই স্বস্তিতে। নিজের ইচ্ছা এবং চোট নিয়ে কথা বলেছেন নেইমার জুনিয়র। জানিয়েছেন কোনো ঝুঁকি নিতে চান না। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং সবাই আমার ফিরে আসার ইচ্ছা সম্পর্কে জানে। তবে আমরা একমত হয়েছি যে কোনো ঝুঁকি না নেয়ার এবং আঘাতটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার। নেইমার ইনজুরির কারণে ছিটকে যাওয়ার ফলে এবার গুঞ্জন উঠেছে আদৌ কি আর ফুটবলে ফিরতে পারবেন এই ফরওয়ার্ড। কারণ যতবার তিনি ফিরেছেন ততবার ইনজুরিতে পড়েছেন। কখনো হয়তো 1-2 ম্যাচ খেলতে পেরেছেন, কখনো আবার মাঠে নামার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছেন। তবে ব্রাজিল সমর্থকদের অভাগা বলাই যায়। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে শেষ 1.5 বছর নেইমারের কামব্যাকের যে অপেক্ষা তারা করেছিল, তা কোথায় গিয়ে শেষ হবে সেটা তাদেরও অজানা। মাঝে শঙ্কাও উকি দেয় এই অপেক্ষা না আবার অনন্তকালে গিয়ে ঠেকে আর নেইমার গুড বাই বলে দেন ফুটবলকে। বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হলো ইফতার। সেইখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং ইফতার শেষে তিনি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে কথা বলেছেন। মুশফিক খুব ট্যালেন্টেড ক্রিকেটার ছিলেন এবং মাহমুদুল্লাহ ছিলেন ফিনিশিংয়ে দুর্দান্ত। তাদের দুজনকে আমরা মিস করব জাতীয় দল থেকে।
আমি চাই তাদেরকে বিসিবিতে এনে ভালোভাবে বিদায় সংবর্ধনা দিতে। অতীতে যেন ফেসবুক স্ট্যাটাসের মতো বিদায় না হয় সে বিষয়ে আমরা দ্রুতই পদক্ষেপ নেব এবং খেলোয়াড়দের সাথে কথা বলে যাতে ভালোভাবে বিদায় নেওয়া যায় সে বিষয়ে কথা বলবো।